স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। অন্য লেভেলে বাংলাদেশের ফুটবল। এক হামজা চৌধুরী এসেই জাদুর মতো বদলে দিলেন সব। কেবল গোলটাই পাওয়া হলো না। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের সাথে গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ। 4-5টা সুযোগ মিস না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত লাল সবুজের প্রতিনিধিরা। রহমান পেয়ারের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে এক নতুন সূর্যোদয়, ইতিহাস অপেক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা দেখার। একাদশের তালিকায় জলজল করছে একটি নাম, হামজা চৌধুরী। শিকড়ের টানে, হৃদয়ের ডাকে তিনি লাল সবুজের হয়ে প্রথমবারের মতো পা রেখেছেন আন্তর্জাতিক ফুটবলের মহাসমুদ্রে। ফুটবল যেন মুহূর্তের খেলা, যেখানে এক চোখের পলকেই লেখা হয় ইতিহাস কিংবা হারিয়ে যায় সুযোগ। শিলং উত্তেজনায় টকবক, কিক অফের বাঁশি বাজা মাত্রই এক বিস্ময়কর ভুল। ভারতের ভিশাল কাইথ যেন মুহূর্তের বিভ্রান্তিতে বল উপহার দিলেন বাংলাদেশের জনির পায়ে, কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মেরেছেন জনি। স্বপ্নের সূচনা রয়ে গেল এক দীর্ঘশ্বাস হয়ে। খানিক বাদে আবারও বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ। ভারতের রক্ষণের দেয়াল ভঙ্গুর, গোলরক্ষক অসহায়, সামনে শুধু শূন্যতা, অসীম সম্ভাবনা। হৃদয়ের পায়ে বল, দরকার একটুখানি নিখুঁত ছোঁয়া, কিন্তু কি করলেন হৃদয়? ভারতীয় ডিফেন্ডার শুভাশিসের পায়ে শট নিলেন। বাঁ প্রান্ত থেকে ভেসে আসা এক মোহনীয় ক্রস, যেন মোরসালিনের পা থেকে আঁকা এক নিখুঁত চিত্রকর্ম। বলটি বাতাসে ভাসছিল, নিমন্ত্রণ জানাচ্ছিল ইতিহাসের পাতায় নাম লেখানোর জন্য। বক্সের মাঝে ইমন একদম একা, মুক্ত, প্রতিপক্ষের রক্ষণের নজর এড়িয়ে। শুধু দরকার ছিল শূন্যে লাফিয়ে বলটাকে ঠিকঠাক পাঠিয়ে দেয়া সেই কাঙ্ক্ষিত ঠিকানায়, কিন্তু বল তার মাথা ছুঁয়ে চলে গেল হতাশার অতল গহ্বরে। 31 মিনিটে আক্রমণে ইন্ডিয়া, বাংলাদেশকে বাঁচালেন গোলকিপার মিতুল মার্মা। 41 মিনিট সময়ের ক্যানভাসে আঁকা এক স্বর্ণালী সুযোগ। প্রতিপক্ষের ডিফেন্ডারকে পেছনে ফেলে ছুটে চলেছিলেন জনি। সামনে শুধুই ভারতের শেষ প্রহরী ভিশাল কাইট। বাংলাদেশ দল নিঃশ্বাস আটকে তাকিয়ে, যেন পুরো দেশ অপেক্ষায় এক বিস্ফোরণের। কিন্তু জনি শট নিতে পারলেন না। প্রথমার্ধে গোল শূন্য সমতা। 61 মিনিট রাকিবের চোয়ালবদ্ধ সংকল্প ভারতের রক্ষণের বুক কাঁপিয়ে দিয়েছিল। বিশাল কাইথের পা থেকে ছুটে আসা বল জনির সামনে। সেই মুহূর্তে যদি জনি শট নিতেন, তবে হয়তো বল জাল কাঁপিয়ে দিত। বাংলাদেশ আরো একটা সুযোগ হারালো। আরো একটা নিঃশ্বাস বন্ধ করে রাখার মুহূর্ত, একটা দীর্ঘ থ্রো, জটলা, এবং তারপর বল এসে পড়ল ফয়সালের পায়ে। বাঁ পায়ে বুলেট গতির শট নিলেন বিশাল কাইট। শটটি রুখলেন কোনো মতে। মিলিয়ে যায় দুঃসাহসী চেষ্টার গল্প। বাংলাদেশ জালের দেখা পায়নি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে। ভারতের সাথে গোল শূন্য ড্র, তবে সবার মন জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হাসি মুখে মাঠ ছাড়লেন হামজা, তবে তার হাসিটা হতে পারত আরো চওড়া। ভেবে দেখার সময় হয়েছে বাংলাদেশ ফাহমিদুলকে মিস করেছে কিনা। ভুলে গেলে চলবে না, আমরা ব্রাজিল কিংবা আর্জেন্টিনা না। তাই বিলাসিতা করা হয়তো মানায় না। রহমান পেয়ার, 71। এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হাসান সজীব। সজীব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ম্যাচটা পুরোটা আপনি কাছ থেকে ফলো করেছেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা শুরুর দিকে বেশ কিছু চান্স মিস হতে দেখেছি, কিন্তু বাংলাদেশের ম্যাচ আসলে ফুটবলটা যারা নিয়মিত দেখেন তাদের জন্য এটা তো সওয়া হয়ে গেছে, গা সওয়া হয়ে গেছে। সেরকমই একটা কিছু কি আমরা দেখলাম নাকি এই ম্যাচটাতে? হামজা চৌধুরী জয়েন করার পরে যে একটা ডিফারেন্ট বাংলাদেশ আমরা এক্সপেক্ট করেছিলাম, সেই বাংলাদেশটা আসলে কতটা দেখা গেল? খালিদ, যেমনটা আপনি বলছিলেন যে এই বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। হামজা চৌধুরী যখন বাংলাদেশে যুক্ত হবে তখন থেকে কিন্তু ফুটবলারদের চেহারা বদলে গেছে, অর্থাৎ তাদের মধ্যে যে আত্মবিশ্বাস সেটা কিন্তু অনেকখানি জমেছে। এবং বলা চলে যে ভারতের কথা বলতে হয়, ভারত কিন্তু
বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে ভাবতে হয়েছে। আপনি দেখেন ভারতের র্যাঙ্কিং হচ্ছে 126 আর বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 185, অর্থাৎ তফাৎটা কিন্তু অনেক। কিন্তু হামজা চৌধুরী যখন বাংলাদেশের হয়ে খেলবে তখন থেকে কিন্তু তারা ছক কষা শুরু করে দিয়েছে। সুনীল ছেত্রীর মতো ফুটবলারকে তারা ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। অর্থাৎ একটা জিনিস একদম স্পষ্ট যে বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে ভাবতে হচ্ছে। এবং এই বাংলাদেশের আপনি দেখেন হাভিয়ার কাবরেরা থেকে শুরু করে বাফুফের সভাপতি সবাই কিন্তু অনেক সিরিয়াস হয়েছে। একই সাথে দর্শকদের কথা বলতে হয়, যারা কখনো ফুটবল ফলো করেনি, যারা শুধুমাত্র হয়তো বা ইউরোপিয়ান ফুটবলের দিকে নজর দিত, তারাও বাধ্য হচ্ছে ফুটবল নিয়ে আলোচনা করতে, ফুটবল নিয়ে কথা বলতে। অর্থাৎ একটা ব্যাপার স্পষ্ট যে হ্যাঁ, বাংলাদেশের চেহারাটা অনেক অংশে বদলে গেছে। তবে ম্যাচের শুরু থেকেই যেমনটা বলা হচ্ছে যে হামজা চৌধুরী আসলে প্লেইং রোলটা কি, তিনি আসলে মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন, একদম ডিফেন্সে খেলে থাকেন। শুরুর দিক থেকে তিনি অ্যাটাকিং ফুটবল খেলছিলেন এবং প্রথম 17 মিনিটে চারটা সুযোগ তৈরি হয়। বাংলাদেশ যদি এই সুযোগগুলো কাজে লাগাতে পারতো, নিশ্চিতই বাংলাদেশ ম্যাচটা শুধুমাত্র জিততো না, এই ম্যাচটা বাংলাদেশ অনেকগুলো গোল নিয়ে জি, মাহমুদুল হাসান সজীব, আমরা একটু শিলংয়ে যেতে চাই এই মুহূর্তে। আমাদের সঙ্গে পার্থ বণিক সহকর্মী, তিনি রয়েছেন শিলংয়ে এবং বাংলাদেশ দল যখন থেকে রয়েছেন তাদের সবশেষ আপডেটগুলো জানাচ্ছিলেন। পার্থ, আপনার কাছে জানতে চাইবো, আপনি আসলে ম্যাচটা মাঠে বসে দেখেছেন, মাঠের উত্তেজনাটা কেমন টের পেয়েছেন? এবং একই সঙ্গে বাংলাদেশের, আমরা যেটা সজীবকেও যে প্রশ্নটা করছিলাম, বাংলাদেশকে নতুন বাংলাদেশ বলার যে একটা তাড়না মানুষের ভিতরে রয়েছে, সেটা আসলে কতটা সেই প্রত্যাশা পূরণ হচ্ছে? অবশ্যই দেখুন, অনেকে বলছে যে ভারতের সাথে ম্যাচটা ড্র খুব একটা খারাপ রেজাল্ট নয়, বাট এই ম্যাচ জেতার কথা ছিল বাংলাদেশের। দারুণ খেলেছে, অল আউট ফুটবল খেলেছে। যদি কিনা ওই সুযোগগুলো মিস না হতো ফার্স্ট হাফে, তাহলে বাংলাদেশ আজকে ফুল 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতো। আপনি বলছিলেন যে মাঠের কথা, পুরো মাঠ কিন্তু আজকে ভারতীয় ফ্যানদের দখলে ছিল, প্রায় 14,652 জন। এটা আমরা আসলে শুনছিলাম সাউন্ড বক্সে যে এই পরিমাণ দর্শক আজকে মাঠে ছিলেন এবং সবাই ইন্ডিয়ার সাপোর্ট করেছেন। বাংলাদেশের ফ্যানদের বলতে গেলে হামজার ফ্যামিলি, বাউফি থেকে আসা কর্মকর্তারা বাদে আমরা কোনো বাংলাদেশি ফ্যানকেই দেখতে পাইনি তেমন। যদি বলতে হয় যে ফুটবলের কথাটা কোন লেভেলে উঠলো বাংলাদেশ ফুটবল এই ম্যাচের পর, বাউফি সভাপতির সাথে আমাদের কথা হয়েছে, তিনি জানিয়েছেন তার লক্ষ্যটা এখন সৌদি আরব। বিশেষ করে এমন ম্যাচের পরে কিন্তু আর পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। বাংলাদেশের ফুটবলাররা আজকে যেমন পারফরমেন্স দেখিয়েছেন, হামজা চৌধুরী মাত্র 6টা সেশন করেছেন বাংলাদেশ দলের সাথে, 6টা থেকে 5টা, এবং এর মধ্যে তিনি দলের সাথে যে কোপ আপ করেছেন এবং যে ব্লকগুলো ক্রিয়েট করেছেন, এবং আমরা দেখতে পেয়েছি এই ম্যাচে আপনার লিস্টন বললে কেন, সুনীল ছেত্রী বললে না কেন, ফারুক বললে কেন, তাদেরকে কিন্তু বারবার থামিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। এবং হামজা যে লেভেলটা ক্রিয়েট করলো, এখান থেকে আসলে আমাদের দেশে বাকি ফুটবলার যারা রয়েছেন তাদের আসলে গ্রো করার সময় এসেছে। যদি হামজার তাল মিলে তারা খেলতে পারে, অবশ্যই সামনে যে আরো বাংলাদেশের 5টা ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো কিন্তু ওভারকাম করে বাংলাদেশ সৌদি আরবের দিকে ফোকাসটা করতেই পারে। কারণ হংকং, সিঙ্গাপুর বাংলাদেশের শক্তিশালী দল মোটেও নয়, যেখানে ভারতকে বাংলাদেশ থামিয়ে দিতে পেরেছে। তো বাংলাদেশ কিন্তু এখন বড় স্বপ্ন দেখতেই পারে। একটা প্রশ্ন করতে চাই এই মুহূর্তে পার্থ বণিক, একেবারে শুরুর দিকে বেশ স্পিডি ফুটবলটা আমরা দেখেছি বাংলাদেশ দল যেমনটা খেলছিল, এবং এরকম আমরা সাধারণত যদি একটু স্পিডি ফুটবল দেখতে চাই আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি। হামজা চৌধুরী আসলে যেই প্রিমিয়ার লিগ থেকে এসেছেন এবং যাকে দিয়ে সারা বিশ্ব, যে প্রিমিয়ার লিগ দিয়ে আসলে সারা বিশ্ব তাকে চিনেছে, সেটার আজ কি কিছুটা বাংলাদেশের ফুটবলে বা বাংলাদেশ দলের ফুটবলে দেখা গেল কিনা, এবং সেই স্পিডের সঙ্গে আসলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন কতটা আলটিমেটলি মানিয়ে নিতে পারলো শেষ পর্যন্ত? অবশ্যই দেখুন, আজকে হামজা চৌধুরী যখন খেলছিলেন, আমরা ফার্স্ট হাফে দেখেছি তাকে যখন বল দেওয়া হয়েছিল বা তিনি যখন বল পাচ্ছিলেন, বেশি সময় কিন্তু হোল্ড করেনি, সেটা ওয়ান টাচে তিনি ক্লিয়ার করেছেন। এবং পরবর্তীতে দেখা যায় যে সেই বলগুলো রিসিভ করতে যে বেশ গলদঘর্ম অবস্থা হতে হয়েছিল। আমরা যদি বলি বাংলাদেশ ডিফেন্স লাইনে যারা ছিলেন, তাদুদ্দিনও আসলে তাল মেলাতে পারেনি। আমরা যদি হৃদয়ের কথা বলি, তিনিও আসলে তাল মেলাতে পারেনি হামজার সাথে। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি হামজা যখন একাই আসলে ব্লক তৈরি করছেন সামনের দিকে, সেন্ট্রাল মিডফিল্ডের দিকে, তখন সেকেন্ড হাফে তাকে আবার নিচে নামিয়ে আনা হয়, আবার তাকে পরবর্তীতে সেন্ট্রাল নিয়ে আসা হয়। অর্থাৎ হামজা আজকে ম্যাচ সেন্স অনুযায়ী বিভিন্ন জায়গায় খেলেছেন। এবং যেহেতু আমাদের সাদুদ্দিন, আমাদের হৃদয়, আমরা যদি বাকিদের বলি কিনা, আমরা জনির কথা বলি, তারা যেহেতু আজকে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি, খুব একটা পারফরমেন্স শো করতে পারেনি, তো সেই ক্ষেত্রে আসলে হামজার সাথে করার একটা সুযোগ সামনের দিকে তৈরি হবে। এবং সেটা হামজা যতদিন বাংলাদেশকে আসলে সময় দিবে না ঘরের মাঠে অনুশীলনগুলোতে, কারণ তিনি ব্যস্ত, তিনি শেফিল্ড ইউনাইটেড হয়ে খেলেন,
যতক্ষণ আসলে বাংলাদেশ দলের সাথে তিনি সময় দিবেন, আমাদের বাকি ফুটবলাররাও কিন্তু নিজেদেরকে রেডি করতে পারবে। খালিদ। পার্থবণিক, অনেক ধন্যবাদ আপনাকে। জানছিলাম আপনার কাছে বিস্তারিত বাংলাদেশ দলের খেলাটা যেহেতু আপনি মাঠে বসে দেখেছেন শিলংয়ে, সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থবণিক। এফসি কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হয়েছে, সেই ম্যাচটারই বিস্তারিত আলোচনা হচ্ছিল আমাদের সহকর্মীদের সঙ্গে এতক্ষণ। এই ম্যাচটা বাফুফে সভাপতি তাবিত আউয়াল এবং বেশ কয়েকজন বাফুফে কর্মকর্তা শিলংয়ে গ্যালারিতে বসে দেখেছেন। নিশ্চয়ই কি সম্ভব না সেগুলো নিয়েও ভেবেছেন। এর আগে তাবিত আউয়ালকে আমরা দেখেছি কাগজ কলম নিয়ে টুকে রাখেন তিনি গ্যালারিতে বসে, সংকটগুলো আসলে কোথায় সিলেক্ট করার চেষ্টা করেন, যেহেতু তিনি একজন এক্স ফুটবলার। খেলার শেষে খেলাযোগকে তাবিত আউয়াল কি বললেন সেটাই দেখে নেব এবারে। বাফুফের দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্ট, সেখানে ভারতের বিপক্ষে ড্র। কেমন হলো রেজাল্ট, কেমন দেখলেন ম্যাচ, কথা বলবো বাফুফের প্রেসিডেন্ট তাবিত আউয়ালের সাথে। কেমন দেখলেন আসলে জেতা ম্যাচ? অনেকটাই তো ক্লোজ ছিল আমাদের জন্য। এখন আমরা নতুন উদ্যম নিয়ে শুরু করেছি। পুরো ক্রেডিট কিন্তু বাংলাদেশি ফ্যানরা যে উত্তেজনা দিয়েছে অনলাইনে এবং অফলাইনে। আজকে আমাদের একটা অ্যাওয়ে ম্যাচ ছিল, যেটা আমাদের জন্য অফকোর্স অলওয়েজ একটু চ্যালেঞ্জিং, বাট সৌদি আরবিয়া কিন্তু এখন আমাদের নিকটে চলে এসেছে। তা আমরা আশাবাদী আমরা কোয়ালিফাই করব। ভারতকে দেখে মনে হয়েছে, ভারত বাংলাদেশের খেলা দেখে, যে বাংলাদেশ পিছিয়ে আছে র্যাঙ্কিংয়ে, পুরোটা সময় তো ডমিনেট করলাম আমরা। কতটা পজিটিভ ফুটবল খেলছে বাংলাদেশ? এখন আমি সবসময় বলেছি যে র্যাঙ্কিংয়ে অনেক টেকনিক্যাল বিষয় আছে। আমি মনে করি দুই দলই বেশ ভালো খেলেছিল, দুই দলেরই স্প্যানিশ কোচ, তো হয়তো একটু সিমিলারিটি ওদের গেমসে ছিল। অ্যান্ড আমাদের জন্য প্রথমবার হামজা চৌধুরী মাঠে নেমেছিল, আর আমি আশা করি এই টিমটা নেক্সট ম্যাচগুলোতে আরও বেটার ইমপ্রুভ করে খেলবে, আর ফ্যানদেরকে যেই খেলা উপহার দিয়েছে এর চেয়ে আরও বেশি খেলা উপহার দিবে। হামজার পারফরমেন্স কেমন লাগলো? সে তো সেকেন্ড হাফে যেভাবে খেলেছে, কখনো সেন্টার ব্যাকে, কখনো সেন্টার মিডে। আমাদের কাছে অল 23 স্কোয়াড গুরুত্বপূর্ণ খেলা খেলেছে। হামজা চৌধুরী ভালো খেলেছে, আমাদের গোলরক্ষকও অত্যন্ত ভালো খেলেছে। আমাদের স্ট্রাইকিং ফোর্স আপনারা দেখেছেন যে যদিও গোল হয় নাই, অনেক অ্যাটাক হয়েছিল। এবার আমাদের মিডফিল্ডটা কন্ট্রোল করতে পেরেছিল। দর্শকরা যেটা সবসময় ভয় পেত যে লাস্ট 10 মিনিটে গোল খাবো কিনা, সেটা এবার হয় নাই, বরঞ্চ গোল দিতে গিয়েছিলাম। তো আমি মনে করি টিম আজকে খুব ভালো খেলেছে, বাট আমরা চাই এই কনসিস্টেন্সি রাখার জন্য। আসলে গোল মিস না হলে তো রেজাল্টটা অন্যরকম হতে পারতো। খুবই ক্লোজ কল ছিল কিছু। কে না চায় জিততে, বাট ডেফিনেটলি আমরা এখন লুক ফরওয়ার্ড করতেছি ইন্ডিয়ার সাথে আমাদের হোম ম্যাচে। হামজার বাবা মা খেলা দেখেছেন, আপনারা দেখেছেন পুরো কন্টিনজেন্টটা, সো একটা আলাদা ভাইব পাওয়া গেছে। কেমন এনজয় করেছেন? বেশ এনজয় করেছি। আই থিঙ্ক শিলংয়ের খেলাটাও আমরা অনেক এনজয় করেছি। অনেক দর্শক এসেছে, অনেক মিডিয়াদেরকে আমি থ্যাঙ্কস জানাই আসার জন্য কষ্ট করে। আর বাংলাদেশে তো আমি অতিমধ্যে জানতে পেরেছি যে ফ্যানরা খুবই খুশি। টিমের সাথে আমরা অবশ্যই দেখা করব। আর মেসেজটা একটাই যে ওনারা এক্সিলেন্ট খেলেছে, আর আমরা এক্সপেক্ট করি যে এরকম খেলাটা যেন এই লেভেলে থাকে, বেটার থাকে। কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা হলো সৌদি আরবিয়া। সো সৌদি আরবিয়া লেভেলে খেলার জন্য আমাদের অবশ্যই আরও পরিশ্রম করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে তাবিত আউয়াল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাফুফের প্রেসিডেন্ট জানিয়ে গেলেন লক্ষ্যটা সৌদি আরব, এখনও রয়েছে সামনের দিকে আমাদের ফোকাসে। এখন বাংলাদেশ দলের বাকি যে দুটো ম্যাচ আছে সেখানটাতে দেখিয়ে দেবার পালা। পার্থবণিক, ৭১, শিলং, ভারত। বিশ্বকাপ বাছাইয়ে জমজমাট সুপার ক্লাসিকো মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই রাঘব বোয়াল। আর্জেন্টিনার ঘরে খেলতে আসছে ব্রাজিল। প্রথম লেগে ব্রাজিলের ঘরের মাটিতেই জয় পেয়েছিল মেসিরা। এবারও কি ঘটবে তেমন কোনো ঘটনা, নাকি প্রতিশোধ নেবে ভিনি রাফিনিয়ারা? কোহিনুর কর্নার রিপোর্ট। বিশ্বকাপ বাছাই চ্যাপ্টারের নাইট অফ সেলিব্রেশন, অল আইস অন বুয়েনোস এয়ারেস। একদিকে ইয়েলো আর্মিদের রোলার কোস্টার পারফরমেন্স, অন্যদিকে আকাশী নীলদের বিশ্বকাপ ডিল সিল করার মিশন। ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, সাউথ আমেরিকান সুপার ক্লাসিকোতে ক্ল্যাশ অফ টাইটান্স। আগের লেগে ব্রাজিলের ঘরের মাঠে ওদেরকে কাঁদিয়ে ছেড়েছে মেসির দল। এবার অবশ্য মেসিকে ছাড়াই লড়তে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। অতীত পরিসংখ্যানও এগিয়ে রাখছে হোস্টদেরকে। এখনো পর্যন্ত ১১৪ বারের লড়াইয়ে স্কালোনি বাহিনীর ৪৬ জয়ের বিপরীতে ব্রাজিলের জয় ৪২ ম্যাচে। শেষ ৫ ম্যাচের লড়াইয়েও জয়ের পাল্লা ভারী আর্জেন্টিনার। ৩ জয় নিয়ে আপার হ্যান্ডে আলবিসেলেস্তারা। অন্যদিকে ব্রাজিলের জয় মোটে একটা। এবারে লড়াইটা ঘরের মাঠে, আর হোমে ১০ ম্যাচ আনবিটেন আর্জেন্টিনা। শেষ ১০ ম্যাচের ৮টিতে ক্লিন শিট ধরে রেখেছে স্কালোনির ছেলেরা। শেষ ১০ ম্যাচের ৭টিতে অন্তত ২টি করে গোল করেছে আর্জেন্টিনা। এদিকে শেষ ৫ অ্যাওয়ে ম্যাচে ব্রাজিল জিতেছে কেবল ১ ম্যাচ।
সবকিছু টেবিল টপারদের পক্ষেই আছে। দুশ্চিন্তা কেবল পূর্ণ শক্তির দল নিয়ে। উরুগুয়ের বিপক্ষে লাল কার্ড দেখায় আর্জেন্টিনা শিবির থেকে ছিটকে গেছেন গনজালেস। আর্জেন্টাইন শিবিরে এই ম্যাচে বাড়তি নজরে থাকবেন গেল ম্যাচের স্কোরার অলিম্পিক লিওর প্লে মেকার আলমাদা। অন্যদিকে ব্রাজিলের নরবরে রক্ষণকে নাড়িয়ে দিতে বাড়তি ডিউটিতে ইউলিয়ান আলভারেজ আর এনজো ফার্নান্দেস। এদিকে ব্রাজিল হারিয়েছে অ্যালিসন বেকারকে, আছে নিষেধাজ্ঞার ভাড়া। আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল, নিউক্যাসল মিডফিল্ডার গুইমারেস চলে গেছেন সাইড বেঞ্চে। শোপিস ম্যাচে আর্জেন্টিনা ডিফেন্সের সামনে হাজির হবেন ক্যারিয়ারের সবচেয়ে উড়ন্ত ফর্মে থাকা বার্সেলোনার স্ট্রাইকার রাফিনিয়া। অন্যদিকে রিয়াল স্টার ভিনিসিয়াস জুনিয়র। শেষ 6 বছর ধরে আর্জেন্টিনাকে হারাতে পারে না ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ঘরের মাটিতে সেই খরাটা 16 বছরের। 2009 সালের পর আর্জেন্টিনার মাটি থেকে জয় নিয়ে ফিরে আসতে পারেনি ব্রাজিল। সেলেসাওদের হাতে এবারই মোক্ষম সুযোগ আর্জেন্টিনার মাটিতে ওদেরকেই হারিয়ে সমালোচকদের চুপ করিয়ে দেওয়ার। অন্যদিকে মোট একটা পয়েন্ট আর্জেন্টিনাকে পৌঁছে দিতে পারে 2026 বিশ্বকাপের ট্রেনে। এস্তাদিও মাস মনুমেন্টালে কে ওড়াবে বিজয় নিশান? উত্তরের অপেক্ষায় গোটা দুনিয়া। কোহিনুর কণা, 71। সাভারের হাসপাতাল থেকে অবশেষে ঢাকায় ফিরে এলেন তামিম ইকবাল খান। তবে মাঠে ফিরতে লাগতে পারে 3 মাস। নিজের অবস্থা নিয়ে নিজেই চিকিৎসকদের সঙ্গে বলছেন কথা। এখন অনেকটাই ভালো। হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিব আল হাসানের বাবা মা। দুজনেই সবার কাছে তামিমের জন্য চেয়েছেন দোয়া। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।